স্লিপিং পিল বা যে কোনো ধরনের সিডেটিভকে আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি মিসইউজ করা হয়, এবং সেটা প্রেসক্রাইব ড্রাগকে কিন্তু ফার্মেসিতে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কিন্তু অনেকটুকু সংগ্রহ করা হয়। তো এই ক্ষেত্রে আসলে কোনো আইনগত ইয়েতে আসা উচিত কিনা, বা কি ধরনের কৌশল আসলে নীতি নির্ধারণের জায়গা থেকে প্রয়োগ করা যেতে পারে? স্লিপিং পিল এখন একজন ফিজিশিয়ান তো ডেফিনেটলি তার প্রেসক্রিপশনে দিতেই পারেন, এটা দিতে হয় আমাদেরকে, বাট একটা নির্দিষ্ট ডোজে আমরা দিয়ে থাকি, একটা লিমিটেড ডোজ যেটা হিসাব করে দেওয়া হয়। কিন্তু আনফর্চুনেটলি দেখা যায় যে একজন পার্সন প্রেসক্রিপশনের দোকানে গেল এবং সে 1 মাসের পুরো 30টা ট্যাবলেট সে কিনে ফেললো। এখন যে 30টা ট্যাবলেট সে করলো কি, সে 3 দিনেই খেয়ে ফেললো, ওভারডোজ করে ফেললো। সো এখন এভাবে এটা ইটস ভেরি ডিফিকাল্ট, মানে তাকে যদি এখন সে যদি অ্যাবিউজ করে তাহলে তো এটা আমাদের কিছু করার নাই কিছু। এর জন্য যেটা করতে হয়, ডক্টর সবসময় যখন স্লিপিং পিল এখন আমরা যখন দেই, আমরা উল্লেখ করে দেই যে এটা কিন্তু সেডেটিভ, আপনাকে একটা লিমিটে খেতে হবে, এবং প্রয়োজনে আমরা গার্জিয়ানকে এটাও বলি যে আপনার হাতে করে তাদেরকে একটা করে দিয়ে তাদেরকে খাওয়াবেন। কখনই পেশেন্টের হাতে এইভাবে কোনো ওষুধগুলো সব দিয়ে দিবেন না, কারণ সে তো অ্যাবিউজ করতে পারে জিনিসটা। সো এভাবে আমরা সতর্কতা থাকার চেষ্টা করি। বাট এছাড়া আনফর্চুনেটলি তারা একই প্রেসক্রিপশন 3-4 দোকান থেকে ফার্মেসিতে যাচ্ছে, তারা পারচেস করতেছে এবং এটা খেয়েও নিচ্ছে, গার্জিয়ান জানেও না সে কতগুলো কিনলো। সো সেখান থেকে দেখা যায় যে একটা বেনজোডায়াজেপিন অনেক বেশি কনজিউম করতেছে, সেখান থেকে তারা নেশায় চলে যাচ্ছে। এটা তো ডিপেন্ডেন্সি অ্যাডিকশন। সো এভাবে তারা আক্রান্ত হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে স্যার আমরা দেখছি দেশের বাইরে কিন্তু একটা আইডি এরকম ক্রিয়েট করা থাকে, এবং চাইলেও কিন্তু অনেক ফার্মেসি থেকে একই রকম ওষুধ কেনা যায় না। তো সেই জায়গা থেকে আসলে কোনো ডিজিটালাইজেশনের কোনো সুযোগ আছে কিনা আমার প্রযুক্তিকে ভালোভাবে প্রয়োগের ক্ষেত্রে? অবশ্যই প্রযুক্তির এই সুবিধাগুলো তো আমরা আত্মস্থ করতে পারি, নিজের প্রতিষ্ঠানে ব্যবহার করতেই পারি। তো এটার সঙ্গে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের অনেক বড় ভূমিকা রয়েছে। ওনারা যেহেতু ড্রাগ এগুলো নিয়ন্ত্রণ করেন, ওষুধগুলো নিয়ন্ত্রণ করেন, এখন আমরা তাদের সঙ্গেও কোলাবোরেশনে যেতে পারি। আমরা চেষ্টা করি আমাদের প্রেক্ষিত থেকে যে যেন মাদকাসক্তি হয় এরকম ওষুধ যেন খোলা বাজারে বিক্রি না হয়। আমরা কয়েকদিন আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও জানিয়েছি যেগুলো খোলা বাজারে বিক্রি করা উচিত নয়। রংপুর বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে আমরা কিছু অভিযানও করেছি, এবং আপনারা জানেন যে খোলা বাজারে কিন্তু যে আমাদের তফসিলভুক্ত যে ড্রাগগুলো সেগুলো বিক্রির কোনো অনুমতি নাই, এবং আমরা যখনই সুযোগ পাই, আমরা যখনই খবর পাই, তখনই কিন্তু সেখানে অভিযান পরিচালিত হয়। আমাদের ডাক্তার সাহেব যেটা বললেন সেটা আসলে ওই যে প্রেসক্রিপশনগুলো মনিটরিংয়ের একটা ব্যাপার থাকা উচিত। যারা জেনারেল ফিজিশিয়ানস থাকেন ওনাদের সহযোগিতা নিয়ে, আমরা বিভিন্ন ফার্মেসির সহযোগিতা নিয়ে সেগুলো যদি স্বাস্থ্য অধিদপ্তর একটু কঠোরভাবে মনিটর করেন, বিশেষ করে ওভার দি কাউন্টার ড্রাগ ছাড়া অন্য ড্রাগগুলো যেন বিক্রির ক্ষেত্রে একটা বিধি নিষেধ থাকে, তাহলে মনে হয় এই ক্ষেত্রে উপকার পাওয়া যাবে। জি, ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের অনেকটুকু শেষ পর্যায়ে আসছি। এই সময় যদি একটু জানতে চাই যে আমরা বুঝতে পারছি মাদকাসক্তি বা মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আমাদের সবারকে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজন। এই ক্ষেত্রে আসলে আরও কি কি কৌশলগুলো প্রয়োগ করা হচ্ছে যে গ্রামীণ বা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এই কার্যক্রমগুলো পৌঁছে দিতে স্পেসিফিক কোনো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে কিনা? যেহেতু জেলা অফিস রয়েছে প্রত্যেকটা জেলায়, আমরা উপজেলা পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করি, এবং চাঁপাইনবাবগঞ্জে দেখলাম তারা স্থানীয়ভাবে যে গম্ভীরা গান রয়েছে, এই 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে দেখলাম তারা সেই আঞ্চলিক গানগুলোকে প্রমোট করছে। মাদকের কথাগুলো আগে যেমন জনসংখ্যা নিয়ন্ত্রণ ক্ষেত্রে প্রয়োগ করা হতো, আঞ্চলিক যে সাংস্কৃতিক ঐতিহ্যগুলো, সেখানে দেখলাম গম্ভীরা গানকে ব্যবহার করা হচ্ছে। এরকম অনেকগুলো অনুষ্ঠান বিভিন্ন জেলায় আয়োজিত হয়েছে একদম প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার জন্য। কারণ হচ্ছে যে চেঞ্জেস কামস ফ্রম উইদিন, মনের ভেতর থেকে আনতে হবে পরিবর্তন, এবং একদম প্রান্তিক মানুষকে আমরা যদি এর সঙ্গে সম্পৃক্ত না করতে পারি, সমাজের সকল পর্যায়ের মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে, তাহলে এটি ফলপ্রসূ হবে। আমি এই ক্ষেত্রে একটা কথা বলতে চাই, আমরা সমাজে যেখানে যে পর্যায়ে থাকি না কেন, একদম সর্বোচ্চ পর্যায় থেকে একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত নিজ নিজ অবস্থানে থেকে যদি নিজেকে জিজ্ঞেস করি যে আমার সন্তান যদি মাদকাসক্ত হয় আমার কেমন লাগবে, তাহলে কোনোভাবেই আমরা এই মাদকাসক্ত মানে জনগোষ্ঠী গড়ে ওঠার পেছনে যে কারণগুলো, মাদকের সহজলভ্যতা, মাদকের পরিবহন, মাদকের ব্যবসা, মাদকের পাচার, মাদকের যে অর্থ লেনদেন, সব কিছু থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা নিজেকে জিজ্ঞেস করি যে আমাদের রোলটা কি, আমাদের ভূমিকাটা কি হতে পারে, দেশের প্রতি, সমাজের প্রতি আমাদের ভূমিকাটা কি, পরিবারের প্রতি ভূমিকাটা কি। বলা হয়ে থাকে যে যার যায় সেই বোঝে, যার সন্তান মাদকাসক্ত, যে পরিবারে মাদকাসক্ত রয়েছেন একমাত্র তারাই এই পেইনটা বুঝতে পারেন, এবং সেখান থেকে উপলব্ধি যদি আমরা করি তাহলে হয়তো এই ধরনের একটা দ্রব্য বা মাদক দ্রব্যসমূহ
আমরা প্রতিরোধ করতে পারবো। একদমই স্যার, অনেক ধন্যবাদ। আমরা আশা করছি এই প্রতিরোধের জায়গায় আমরা আরো এগিয়ে যাব। স্যার, একদম সর্বশেষ চিকিৎসার জায়গা থেকে যদি কিছু বলেন। চিকিৎসার জায়গা থেকে আমরা বলতে চাচ্ছি যে আপনাদের যদি পরিবারে কেউ মাদকাসক্ত থেকে থাকেন, দয়া করে আপনি নিকটবর্তী আপনারা হাসপাতালে চলে আসুন। প্রত্যেকটা জেলাতেই এখন মেডিকেল কলেজ বা মোস্ট অফ দ্য মেডিকেল কলেজ এবং আপনার সরকার নিরাময় কেন্দ্র কিন্তু অনেক প্রতিটা জেলায় ইনফরমেশন দেওয়ার মতো কেউ না কেউ থাকছেন। তো তাদের কাছে যান। আর আমাদের ঢাকাতে তো অনেক স্ট্রং, আমাদের ঢাকাতে কেন্দ্রীয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে, এটা অনেক বড় এবং লার্জার স্কলে কাজ করছে। এছাড়া আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এবং বিএসএমইও যেটা আপনার শাহবাগে আছেন, সেখানেও কিন্তু আপনারা যেতে পারেন। এদের ডিপার্টমেন্টই আছে, হ্যাঁ, মনোরোগবিদ্যা বিভাগে কিন্তু মাদকাসক্ত নিয়ে কাজ করা হচ্ছে। সো আপনারা সেখানে চলে আসুন। এছাড়া প্রাইভেট যারা আপনার প্রতিষ্ঠানগুলো আছে, রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো আছে যেগুলো রেজিস্টার্ড বা গভর্নমেন্ট ভুক্ত, এইসব জায়গাতে আপনি যান যেখানে ডাক্তার আছেন, তারা আপনার সাহায্য করবে। যদি ভর্তি থাকা লাগে ভর্তি করে নিবে। সো আপনারা আসুন, চিকিৎসা নেন। এটা একটা রোগ, চিকিৎসা নিলে এটা সুস্থ জীবনে ফিরে যেতে পারবেন। সো এটাই কামনা, আপনারা চিকিৎসা এটাকে রোগ হিসাবে দেখেন এবং চিকিৎসকের কাছে যে চিকিৎসা নেন।